নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আজকে যে ভিডিওটা আমি উপস্থাপন করতে চলেছি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার ভূগোল পরীক্ষার সাজেশন, যেটা আর কিছুদিনের মধ্যেই ভূগোল পরীক্ষা আছে তোমরা জানো। তার সাজেশন আমি নিয়ে এসেছি। বেশি দেরি করব না, চলো শুরু করা যাক। তিনটে এখানে পার্ট আছে, সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল এবং কিন্তু ভারতের ভূগোল। প্রাকৃতিক ভূগোল থেকে শুধুমাত্র 5 নম্বরের প্রশ্ন আসবে, মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল থেকে 2-3 নম্বরের প্রশ্ন আসবে। আবার প্রাকৃতিক ভূগোল থেকে 5ও আসবে, 2ও আসবে, 3 আসবে। এই প্রশ্নগুলো কোনগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে, কোনগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, আজকের ভিডিওতে কিন্তু সেটাই আলোচনা করা হচ্ছে। এছাড়াও তোমরা যদি পড়াশোনা রিলেটেড আরো কিছু ভিডিও দেখতে চাও তবে ইজি মেট লার্নিং বলে চ্যানেল আছে একটি, সেই চ্যানেলেও তোমরা একবার অবশ্যই ভিজিট করবে। প্রথমে প্রাকৃতিক ভূগোল থেকে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি বলছি, সমুদ্র তলের প্রসারণ বলতে কি বোঝো? সমুদ্র তল যে প্রসারিত হয়েছে তার সপক্ষে কিছু প্রমাণ বা এভিডেন্স যেগুলো আছে সেইগুলো চাইতে পারে। এই প্রশ্নটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এছাড়া কত রকমের প্লেট বাউন্ডারি বা পাত সীমানা আছে, তাদের নাম কি? এবং বিশেষ করে প্রতিসারী এবং অভিসারী পাত সীমান্তে কি কি ভূমিরূপ তৈরি হয় তার উপর থেকেও কিন্তু প্রশ্ন আসতে চলেছে। মোটামুটি এই দুটো তিনটে প্রশ্ন তোমরা পড়লে এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন পেয়ে যাবে। এরপরে আমি যেটা বলছি, নদীর কার্য, সমুদ্র তরঙ্গের কার্য এবং বায়ুর কার্য, এই কাজের মাধ্যমে জানো এরা সব বহির্জাত শক্তি, এদের কাজের মাধ্যমে কি কি ভূমিরূপ তৈরি হয়, এরকম 3 থেকে 4টি ভূমিরূপ চিত্র সহ পড়ে গেলে কিন্তু এখান থেকেও একটা বড় প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এছাড়া বহির্জাত শক্তি কাকে বলে এ তো পড়ছই, আরোহণ অবরোহণ কি এই ব্যাপারগুলো তো আছেই, এই বিষয়গুলো তো রিলেটেড প্রশ্ন, পর্যায়ন কাকে বলে রিলেটেড প্রশ্ন, ঠিক আছে? সুতরাং এগুলো তোমরা একটু দেখে যাবে। মোটামুটি এই, আমি আর কিছু বলছি না। নেক্সট আমি বলছি যে সাইক্লোবিরোশন যে অধ্যায়টা আছে সেখান থেকে ডেভিসের ক্ষয়চক্র ভালো করে পড়ে যাও। ডেভিসের ক্ষয়চক্রের যে 3টে দশা ভালো করে পড়ে যাও, এদের বৈশিষ্ট্য পরীক্ষায় আসতে পারে এবং প্রত্যেকটা দশায় কি কি ভূমিরূপ তৈরি হয় সেটাও কিন্তু আলাদা করে পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসতে পারে, দেখে যাবে। নদী বা ভূমিরূপের পুনর্জীবন লাভ বলতে কি বোঝো, কাকে বলে, কত ধরনের পুনর্জীবন লাভ হয় এবং পুনর্জীবনের ফলে কি কি ভূমিরূপ তৈরি হয়, এই প্রশ্নটাও কিন্তু এবার ইম্পর্টেন্ট হতে চলেছে। 5 নম্বরও আসতে পারে এই জায়গাগুলো থেকে, 2 নম্বরও আসতে পারে, 3ও আসতে পারে, এটা কিন্তু আগে আমি বলেছি। এরপরে বায়ুমণ্ডল যে চ্যাপ্টার, এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি বিকাশ এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি বিকাশ, এদের কতগুলি পর্যায় আছে, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন হতে চলেছে। জলবায়ু পরিবর্তনের কি কি কারণ এবং কি কি তোমার প্রমাণ আছে যে আজ থেকে শুরু করে মানে পৃথিবী জবে থেকে শিল্প বিপ্লবের পর থেকে শুরু করে আজ পর্যন্ত বা আরো আগে থেকে বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে এবং বর্তমানে যে মেঘালয়ান যুগে আমরা অবস্থান করছি, একেবারে আগে থেকে এখন পর্যন্ত কি কি যে প্রমাণ আছে আমাদের কাছে জলবায়ু যে পরিবর্তন হয়েছে এটাও কিন্তু আমাদের আসতে পারে। সেই পরিবর্তনের কারণ কি কি এবং পরিবর্তনের প্রমাণ কি কি আছে আমাদের সামনে, এটা একবার পড়বে তোমরা। প্রতীপ ঘূর্ণবাত কাকে বলে পড়বে, ঘূর্ণবাতের সাথে প্রতীপ ঘূর্ণবাতের কি কি পার্থক্য আছে সেটা পড়বে। কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ, আমার মনে হচ্ছে এখান থেকে 2 কিংবা 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। বিশেষ করে কোপেনের জলবায়ুর ভেতরে যে AW, AM, BS এই যে জলবায়ুগুলো যে ছোট ছোট ভাগ আছে এই ভাগগুলো তোমরা পড়বে, এদের অর্থগুলো তোমরা জেনে নেবে, তাহলেই হবে। এগুলো পড়লেই মোটামুটি তোমাদের কাজ হয়ে যাবে। এছাড়া আমরা তোমাদের যেটা বলছি, পৃথিবীর যে জলবায়ুর ভাগগুলো আছে, কত ধরনের জলবায়ু আছে, এটা একবার জাস্ট হালকা করে দেখে নিও। যেমন ফর এক্সাম্পল নিরক্ষীয় জলবায়ু বা এরকম এরকম দু একটা জিনিস দেখে নিলে হয়ে যাবে। তারপর হাইড্রোস্ফিয়ার বলে একটা চ্যাপ্টার আছে, জলমণ্ডল, এখান থেকে সমুদ্র স্রোত কিভাবে সৃষ্টি হয় ভালো করে পড়ে যাও এবং পৃথিবীর জলবায়ুর উপরে সমুদ্র স্রোতের প্রভাব কি আছে, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। জীবমণ্ডল থেকে এখান থেকেও একটা 5 নম্বরের প্রশ্ন আসতে পারে, যেমন জীববৈচিত্র্য ধ্বংসের কারণ কি, এটা 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। জীববৈচিত্র্যের গুরুত্ব কি আসতে পারে, আমরা কিভাবে এই যে জীববৈচিত্র্যগুলো আছে এই জীববৈচিত্র্যগুলোকে কিভাবে আমরা সংরক্ষণ করব, ঠিক আছে, এই সংরক্ষণের যে উপায় বা পদ্ধতিগুলো এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। এছাড়া তোমার বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, আলফা বৈচিত্র্য, তারপরে প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এগুলো সব 2-3 এরকম প্রশ্ন আসতে পারে। এগুলো তোমরা একবার অবশ্যই কিন্তু দেখে যাবে, এখান থেকে কিন্তু আসতে সম্ভাবনা আছে। তবে এক্স-সিটু কনজারভেশন বা ইন-সিটু কনজারভেশন, এগুলো সব হচ্ছে জীববৈচিত্র্য রক্ষার বিভিন্ন উপায়। তারপরে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, এখান থেকে এই প্রশ্নগুলো কিন্তু 2 কিংবা 3 নম্বরের কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। এরপর যে আমি বলবো, আমাদের প্রাকৃতিক ভূগোল বলা শেষ, এবার হচ্ছে মানবীয় ভূগোল থেকে এবং তারপরে ভারতের ভূগোল থেকে। তোমরা আগেই জেনেছো এখান থেকে শুধুমাত্র 2 এবং 3 নম্বরের প্রশ্ন আসবে, কোনো রকম বড় প্রশ্ন এখান থেকে কিন্তু আসবে না। সেখান থেকে কি কি প্রশ্ন আসতে চলেছে আমি একটু বলে দিই। জনসংখ্যা ভূগোল প্রথম ইউনিটে আছে, এখান থেকে মোটামুটি আমি কয়েকটা ছোট প্রশ্ন প্রথমে বলি, যেমন জনাকীর্ণতা কি, জনস্বল্পতা কি, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি, কাম্য জনসংখ্যা কাকে বলে ইম্পর্টেন্ট হতে চলেছে। জনঘনত্ব মানুষ জমির অনুপাতের মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট হতে চলেছে।
এবং পরিব্রাজন বা মাইগ্রেশন, এক জায়গা থেকে অন্য জায়গায় থাকার উদ্দেশ্য নিয়ে যখন মানুষ যায় তখন তাকে পরিব্রাজন বলে। সেই পরিব্রাজন বিশ্বব্যাপী জনসংখ্যার উপরে কি এফেক্ট ফেলেছে বা কি তার প্রভাব, এটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। ম্যালথাসের তত্ত্বের মূল কথা ভালো করে পড়বে এবং জনবিবর্তন মডেল, দুজনের তত্ত্ব আছে নটেস্টেইন এবং থমসন, এই দুটো তত্ত্ব একবার করে দেখে যাবে। আলাদা করে জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায় ধরে প্রশ্ন কিন্তু আসতে পারে, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট হবে বলে আমার মনে হয়। এছাড়া তোমরা পড়বে যে কিভাবে আমরা যে আমাদের যে জনসংখ্যা, সেই জনসংখ্যাগুলোকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যে অতিরিক্ত জনসংখ্যার একটা সমস্যা বিভিন্ন দেশে আমরা দেখি, এবং সেই অনুপাতে যেমন ভারত সরকার কি কি নীতি নিয়েছে সেই অতিরিক্ত জনসংখ্যা কন্ট্রোল করার জন্য, এই বিষয়গুলো আমাদের কিন্তু পড়তে হবে। এরপরে আছে হিউম্যান ডেভেলপমেন্ট বলে একটা চ্যাপ্টার আছে, এখান থেকে তোমরা পড়বে যে মানব উন্নয়ন সূচক কাকে বলে, মানব দারিদ্রতা সূচক কাকে বলে, এই দুটো ধারণা এবং কি কি পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা এদেরকে পরিমাপ করতে পারবো, পরিমাপ, সেই পরিমাপ পদ্ধতিগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে। এবং এখান থেকে দুটো অ্যাপ্রোচ আছে, অ্যাপ্রোচ মানে দৃষ্টিভঙ্গি, মানব উন্নয়নের সাথে যুক্ত দুটো দৃষ্টিভঙ্গি, একটা হচ্ছে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি এবং একটা হচ্ছে অমর্ত্য সেনের সক্ষমতার ধারণা। এই দুটো দৃষ্টিভঙ্গি জাস্ট এদের মূল কথা কি বা একটু বৈশিষ্ট্য পড়ে নিলে তাহলে হয়ে যাবে, আর কিছু এখান থেকে পড়ার কিন্তু দরকার নেই। এই মোটামুটি আমাদের হয়ে গেল হচ্ছে তোমার ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি। এছাড়া এবং লাস্টে পড়ে থাকছে যেটা, সেটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ভূগোল। সেই ভারতের ভূগোল থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, এখানে সব 2 এবং 3 নম্বরের প্রশ্ন আমি আগেই বলেছি। কতগুলো শিল্প আছে, শিল্পগুলোর নাম বলে দিই। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, বাণিজ্য ভিত্তিক মৎস্য চারণ শিল্প বা মৎস্যচারণ ক্ষেত্র, কাগজ শিল্প, লৌহ ইস্পাত শিল্প, পেট্রোকেমিক্যাল শিল্প বা পেট্রোরসায়ন শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প এবং হচ্ছে তথ্য প্রযুক্তি নির্মাণ শিল্প। যতগুলো শিল্প বললাম, এই প্রত্যেকটা শিল্প ভারতে কেন গড়ে ওঠে ছোট করে পড়বে 3 নম্বর। এই শিল্পের সমস্যা কি কি আছে এবং সম্ভাবনা কি কি আছে এবং কোথায় কোথায় এই শিল্পগুলো গড়ে উঠেছে, সেন্টারগুলোর নাম কি, দেখবে এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই। হয়ে গেল। এরপরে যেটা আছে ভারতের যেই জনবসতি, হিউম্যান সেটেলমেন্ট ভারতের পরিপ্রেক্ষিতে, তোমরা শহর বসতির কিছু ভাগ পড়বে। শহর বসতি যেমন কার্যাবলীর উপর ভিত্তি করে শহর হয়, ঠিক তেমনি গ্রামীণ বসতির ভাগ আছে, যেমন বিক্ষিপ্ত বসতি, রৈখিক বসতি, গোষ্ঠীবদ্ধ বসতি কেন কোথায় গড়ে ওঠে, ছোট করে সব 2, 3, এর বাইরে কিন্তু তোমরা কিছু পড়বে না এখান থেকে। এবং এখান থেকে আরো কয়েকটা জিনিস আমি তোমাদের বলি, যে ভূমির আচ্ছাদন এবং ভূমির ব্যবহার কাকে বলে, এদের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে। কারণ এবং ভারতবর্ষের জমিগুলো কোথায় কতটা কি উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, কোথায় কতটা কৃষি জমি আছে, কোথায় কতটা জলাভূমি আছে, অরণ্য ভূমি আছে, সব মিলিয়েই কিন্তু ভূমির ব্যবহার। সুতরাং এই ভূমির ব্যবহারটা পড়বে। ভারতের ভূখণ্ডের যে ল্যান্ড সাইজ আছে, জমির আকার কেমন আছে, ক্ষেত্রফল কেমন আছে এবং ভারতের যে জমি তার গুণাবলী কি কি আছে, এগুলো ছোট করে একবার দেখে নেবে, আর কিচ্ছু না। এবং ভারতের বংশ পরম্পরায় জমি ভাগ হয়ে যায়, জমি খণ্ড খণ্ড ভাগে বিভক্ত হয়ে যায়। এই বিভক্তিকরণ আমরা কিভাবে রুখে দেবো, তার পদ্ধতিগুলো কি কি, সরকার কি কি পদক্ষেপ নিয়েছে, এগুলো তোমরা অবশ্যই এই চ্যাপ্টার থেকে দেখে যাবে। একদম লাস্ট পোর্শনে চলে আসছি। এখানে কিছু পলিউশন সম্পর্কে আমাদের কিছু প্রশ্ন আছে, আমি তোমাদের প্রথমে বলে দিচ্ছি যে গঙ্গা অববাহিকায় জলদূষণের কারণ, ফলাফল, ব্যবস্থাপনা। এখান থেকে প্রায় 5খানা টপিক দেখতে পাচ্ছি। 5টা টপিকের থেকে যেহেতু এবার প্রথম সিলেবাস, একদম নতুন সিলেবাসে প্রথম পরীক্ষা দিতে চলেছো, এখানে এটা পড়বে এটা পড়বে না, এটা দেবে না, এভাবে বলা যাবে না, কেউ বলতে পারবে না, ঠিক আছে। সেখানে আমি প্রত্যেকটা জিনিস, যেহেতু এটা বড় প্রশ্ন আসার সম্ভাবনা নেই, ছোট প্রশ্ন আসবে, তাই একবার করে দেখে যাও। এবং দূষণগুলো তোমরা জানো খুব একটা বেশি কঠিন হয় না, সহজ হয়, আশা করছি এগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তাহলে প্রথমে গঙ্গা বেসিনের বা গঙ্গা অববাহিকার দূষণের ওটা পড়বে। দ্বিতীয় বলছি যে কলকাতা এবং আমাদের যে দিল্লি, ভারতের রাজধানী, এর বায়ু দূষণের কারণ, ফলাফল, ব্যবস্থাপনা, অর্থাৎ কিভাবে এদেরকে আটকানো যাবে। আমাদের দক্ষিণবঙ্গে আর্সেনিক দূষণ একটা মারাত্মক সমস্যা, আমরা জানি, যেখান থেকে ভিডিওটা হচ্ছে গাইঘাটা ব্লক, এটাও আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের আর্সেনিক মানচিত্রে বিশেষ জায়গা করে নিয়েছে। সুতরাং এই আর্সেনিক দূষণ কেন হচ্ছে, কারণ কি কি, ফলাফল কি কি, কিভাবে প্রতিরোধ করা যায়, এগুলো পড়বে। এছাড়া পড়বে সুন্দরবন এবং ডুয়ার্স অঞ্চলে, যেহেতু ওখানকার বেশিরভাগ জায়গা পাহাড়ি এলাকা এবং কিছু জায়গা লবণাক্ত জলাভূমি আছে, ফলে মানুষ মূলত তাদের জীবিকা অর্জনের জন্য হয় নদীর উপর নির্ভরশীল, না হলে গভীর জঙ্গলের উপর নির্ভরশীল। মোমবাতি সংগ্রহ থেকে মাছ শিকার থেকে শুরু করে মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গভীর জঙ্গলে তাদের যেতে হয় বা অরণ্য সংকুল এলাকায় তাদেরকে প্রবেশ করতে হয়। এই কারণে মাঝে মধ্যে বন্য জন্তু, চিতাবাঘ, কুমির বা অন্যান্য রয়্যাল বেঙ্গল টাইগার, তাদের সাথে কিন্তু তাদের সংঘাত বেড়ে যায়। এতে দুজনেই ক্ষতিগ্রস্ত হয়, যেমন বন্য পশু পাখিদের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়, তাদের ক্ষতি হয়, আবার কিন্তু মানুষেরও ক্ষতি হয়। সুতরাং এই যে সংঘাত কেন হচ্ছে, এর পিছনে কারণ কি কি আছে, কেন আমরা অরণ্যে ঢুকছি, কারণ কি, এর ঢুকলে কি হবে, সংঘাতের ফলে কি হয় এবং সংঘাত কিভাবে এড়ানো যায়, এটা কিন্তু আমাদের পড়তে হবে। লাস্ট আমাদের কোশ্চেন আছে, সেটা হচ্ছে ভূমিক্ষয়। জঙ্গলমহলে যে ভূমিক্ষয় হচ্ছে, জঙ্গলমহল একটা ওয়ান অফ দ্য বিগেস্ট মৌজা,
ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। সুতরাং এখানে মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয় হচ্ছে, শুধুমাত্র এখানে হচ্ছে না, আরো বিভিন্ন জায়গায় ভূমিক্ষয় বা মৃত্তিকা ক্ষয় ভারতে আছে, পশ্চিমবঙ্গেরও আছে। যেহেতু জঙ্গলমহলের ভূমিক্ষয় বা মাটির অবনমন এক কথায় সিলেবাসে আছে, এটা আমাদের পড়তে হবে যে জঙ্গলমহলের মাটির গুণমান কেন হ্রাস পাচ্ছে, কেন এখানে মৃত্তিকা ক্ষয় হচ্ছে, এর কারণ কি কি, ফলাফল কি কি এবং কিভাবে এর ব্যবস্থাপনা করা যায়। সুতরাং আমার মনে হয় এই প্রশ্নগুলো তোমরা যদি একবার করে দেখে যাও, বিশেষ করে মানবীয় ভূগোল এবং তোমার ভারতের ভূগোল থেকে, যেহেতু এখান থেকে মাত্র 2 এবং 3 নম্বরের প্রশ্ন আসবে, সুতরাং সবকিছু মুখস্থ করারও দরকার নেই, একবার করে দেখে গেলে তোমরা লিখতে পারবে। এবং ভূগোলে এইবারকার যে সিলেবাস আছে যথেষ্ট সহজ সিলেবাস, এবং এখানে কিন্তু 35-এ 35 পাওয়া যাবে। ভিডিও আর দীর্ঘ করবো না, এখানে শেষ করছি। নমস্কার, তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক। এবং আবার একবার করে বলি যে চ্যানেলটা আমি বললাম ইজি মেট লার্নিং, পারলে একবার অবশ্যই ভিজিট করবে। নমস্কার।